এবারে আমরা জানবো সমযোজী বন্ধন সম্পর্কে। তো চলো আমরা প্রথমেই জেনে নিই সমযোজী বন্ধন কি। যৌগ গঠনকালে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় সমযোজী বন্ধন। আশা করছি ভাইয়া ধরতে পারছো তোমরা। এবার আমরা এক্সাম্পল যদি দেই তাহলে তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারবা। তো দেখো, আমি একটা যৌগ লিখলাম CH4। আমরা জানি প্রত্যেকটা মৌলই অষ্টক পূরণ করতে চায় বা নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করতে চায়। তো এখানে কার্বন আছে আর হাইড্রোজেন আছে। কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে কয়টা? চারটা আছে। তাহলে কার্বনের যে স্ট্রাকচারটা, কার্বনের প্রথম কক্ষপথে আছে দুইটা, যেহেতু টোটাল 6টা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে কয়টা আছে? 2 আর 6, সরি 2 আর 4 হচ্ছে 6। তাহলে দ্বিতীয় কক্ষপথে আছে কয়টা? 4টা। তো দেখো, ওর লাস্টের কক্ষপথে কয়টা ইলেকট্রন প্রয়োজন? ওর লাস্টের কক্ষপথে 8টা প্রয়োজন। তাহলে ও নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করে। আর হাইড্রোজেন একটা ছোট মৌল, ও চাবে হিলিয়ামের মতো হতে, ওর দরকার লাস্টের কক্ষপথে 2টা। তাহলে এখন কার্বন হাইড্রোজেনকে ইলেকট্রন দিয়ে দিতে পারবে না, কারণ ওর নিজেরই লাগে। আবার হাইড্রোজেনও কার্বনকে ইলেকট্রন দিয়ে দিতে পারবে না, কারণ ওরও নিজেরই লাগে। তাহলে একটা বিষয় একটু মাথায় রাখবা তোমরা, যে দেখো তোমার কাছে আছে 10 টাকা, তোমার বন্ধুর কাছে আছে 20 টাকা, একটা বলের দাম হচ্ছে 30 টাকা। তাহলে তুমি কি বলবা যে নে আমার টাকা তোকে দিয়ে দিলাম, তুই বল কিনে নে? কারণ কি, তোমার নিজেরও তো আসলে বল খেলতে ইচ্ছে করে, কিন্তু তোমার কাছে এক্সট্রা টাকা নাই যে তুমি তোমার বন্ধুকে বল কেনার জন্য টাকা দেবো। আবার তোমার বন্ধুর কাছেও এক্সট্রা যথেষ্ট টাকা নাই যে বল কেনার পরেও কিছু অবশ্যই থাকবে যেটা তোমাকে দিয়ে দিবে। তো তোমরা দুজনে একটা চুক্তিতে যেতে পারো যে তুই দে 20 টাকা, আমি দিই 10 টাকা, তাহলে আমরা দুজনে মিলে একটা কি করি, একটা বল কিনে দুইজনে খেলি। তাহলে দুইজনের মনের আশাই কিন্তু পূরণ হয়। তো এখানে দেখো, যেহেতু কার্বনও ইলেকট্রন দিয়ে দিতে পারবে না, হাইড্রোজেনও ইলেকট্রন দিয়ে দিতে পারবে না, ওরা একটা চুক্তিতে যায়। কিভাবে চুক্তিটা করে? যে আমরা লাস্টের কক্ষপথের ইলেকট্রন শেয়ার করি। তাহলে এইখানে একটা হাইড্রোজেন যদি আসে, এটা লক্ষ্য করো, হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন থাকে? হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে। তাহলে এই কক্ষপথে এই ইলেকট্রনটা হচ্ছে কার্বনের ইলেকট্রন, আর আমি স্টার দিয়ে হাইড্রোজেনের ইলেকট্রনটা বুঝাইতেছি। তাহলে দেখো, এখানে হাইড্রোজেন এই ইলেকট্রনটার সাথে, কার্বনের এই ইলেকট্রনটার সাথে একটা ইলেকট্রন শেয়ার করলো। ঠিক সেমভাবে যেহেতু 4টা হাইড্রোজেন আছে, তাহলে আরেকটা হাইড্রোজেন এখানে আরেকটা ইলেকট্রন শেয়ার করলো। তারপরে আরও একটা হাইড্রোজেন সেমভাবে এখানে আরও একটা ইলেকট্রন শেয়ার করলো। যেহেতু 4টা ইলেকট্রন মোট এবং 4টা হাইড্রোজেন, তাহলে আরেকটা হাইড্রোজেন এসে এই ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রন শেয়ার করলো। তাহলে এবার একটু লক্ষ্য করো তো ভাইয়েরা, এবারে দেখো তুমি কার্বনের শেষ কক্ষপথে টোটাল কয়টা ইলেকট্রন হয়ে গেছে? টোটাল কিন্তু 8টা ইলেকট্রন হয়ে গেছে, কারণ এই দুইটা মানে 4 দুগুণে 8। আবার হাইড্রোজেন চাবে কি, নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো লাস্টের কক্ষপথে 2টা রাখতে, যেহেতু ছোট। তাহলে দেখো তো, হাইড্রোজেনের শেষ কক্ষপথেও এই 2টি ইলেকট্রন হয়ে গেছে না? এখানেও 2টা হয়ে গেছে, এখানেও 2টা হয়ে গেছে, এখানেও 2টা হয়ে গেছে। দুইজনেরই মনের আশা পূরণ হয়ে গেছে। তাহলে এইটি হচ্ছে একটা সমযোজী বন্ধন, অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হবে তাকেই বলা হবে সমযোজী বন্ধন। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি। সাপোজ NH3 বা অ্যামোনিয়া, NH3। তো NH3টা কীভাবে গঠিত হয় একটু লক্ষ্য করো। নাইট্রোজেন কত? নাইট্রোজেনের ইলেকট্রন হচ্ছে 7, তাহলে 2 আর কত? 5। অর্থাৎ লাস্টের কক্ষপথে কয়টা থাকে? 5টা থাকে। কিন্তু কয়টা থাকে ভাইয়া? 5টা থাকে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে আছে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা আছে ভাইয়া? 5টা আছে। তাহলে এই হচ্ছে 1 2 3 4 5। একটা জিনিস একটু লক্ষ্য করো, এই নাইট্রোজেনের লাস্টের কক্ষপথে কয়টা আছে? 5টা আছে। তাহলে আর কয়টা ওর লাগে? 3টে ইলেকট্রন লাগে। তাহলে কিন্তু ওর লাস্টের কক্ষপথে অষ্টক পূরণ হয়ে যায় বা 8টা হয়ে যায়। তো ও কিন্তু আসলে হাইড্রোজেনের থেকে ইলেকট্রন নিতে পারবে না, কারণ হাইড্রোজেন তো দিয়ে দেবে না। হাইড্রোজেন চাইবে ও স্থিতিশীল হবে, আর ওর সাথে যে বন্ধন গঠন করবে সেও স্থিতিশীল হবে। সেই জন্য হুবহু এইরকম একটা সম্পর্কে ও যাবে, যে এইখানে হাইড্রোজেনের ইলেকট্রনগুলো এইভাবে জাস্ট যুক্ত হয়ে যাবে, হাইড্রোজেনগুলো জাস্ট এর সাথে ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ ইলেকট্রন শেয়ার করবে। 3টে হাইড্রোজেন আছে, 3টে হাইড্রোজেন 3টে ইলেকট্রন শেয়ার করলে দেখো নাইট্রোজেনের লাস্ট কক্ষপথেও টোটাল 8টা হয়ে গেল, 2 4 6 8। আর হাইড্রোজেনের প্রত্যেকটার হাইড্রোজেনের লাস্ট কক্ষপথেও কয়টা? 2টি ইলেকট্রন কিন্তু হয়ে গেল। তাহলে দুইজনেরই মনের আশা পূরণ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে একটা সমযোজী যৌগ। এবার একটু সমযোজী যৌগ চেনার উপায় কি এটা আমি একটু বলি। মনে রাখবা, 2টা অধাতু বা একাধিক অধাতু যদি তুমি দেখো কোনো একটা যৌগে, তাহলে ওইটাই হচ্ছে কি ভাইয়া? ওইটাই হচ্ছে একটা সমযোজী যৌগ। এখানে কোনো ধাতু থাকবে না, কোনো ধাতুর উপস্থিতি থাকবে না, শুধুমাত্র অধাতু দিয়ে যদি যৌগ গঠিত হয় তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে কি? এটা সমযোজী যৌগ। একইভাবে তুমি যদি পানির কথা চিন্তা করো, H2O,
এই H2O ক্ষেত্রে কেমন ঘটে দেখো, অক্সিজেনের কত, অক্সিজেনের হচ্ছে কত 8টা ইলেকট্রন, তাহলে প্রথম কক্ষপথে থাকবে কয়টা, 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকবে আমার 4টা, সরি দ্বিতীয় কক্ষপথে থাকবে কয়টা, 6টা। তাহলে এই 6টা যে ইলেকট্রন আছে এর সাথে 2টা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে আর এখানে আর একটা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে এইখানে ইলেকট্রনটা শেয়ার করলো, এখানেও ইলেকট্রন শেয়ার করলো, তাহলে অক্সিজেনের লাস্টের কক্ষপথেও 8টা হয়ে গেল, হাইড্রোজেন লাস্টের কক্ষপথেও 2টি ইলেকট্রন হয়ে গেল। তাহলে দুইজনেরই মনের আশা পূরণ হয়ে গেল, মানে দুইজনই নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করলো। অর্থাৎ অধাতু সমূহ নিজেদের মধ্যে যে বন্ধনের মাধ্যমে তোমার নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস কাঠামো লাভ করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, সেটাই হচ্ছে কি সমযোজী বন্ধন। একইভাবে তুমি এইটা করতে পারো O2 যেটা, অথবা Cl2, এগুলো কিন্তু সব সমযোজী যৌগ। ঠিক আছে, এগুলো হচ্ছে সব সমযোজী যৌগ, অর্থাৎ এর মধ্যে কোনো ধাতু থাকবে না, ধাতব কোনো মৌল থাকবে না এই সমযোজী যৌগের ভিতরে। আশা করছি ভাইয়া তোমরা সমযোজী যৌগটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো।